স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা এই এই কোভিডের সময় তোমরা প্রত্যেকে সতর্ক থাকো, সাবধান থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। আমরা আজকে এই পর্বে ক্লাস 8 এবং ক্লাস 10-এর বিজ্ঞান নিয়ে আলোচনায় আসব। তোমাদের সঙ্গে আছি আমি রুদ্রনীল ঘোষ, আর আমার সঙ্গে আছেন ডক্টর ধীমান বাসু। তোমাদের প্রথমেই কয়েকটা কথা বলে রাখি। তোমরা এই কোভিডের সময় এই যে প্রশ্নপত্রটা পেয়েছো, এই প্রশ্নপত্র তোমরা বাড়িতে বসেই পূরণ করবে। তোমরা কোনো অবস্থাতেই বাড়ির বাইরে বেরোবে না। তোমাদের কোনো যদি সমস্যা হয়, তোমরা প্রয়োজনে বাংলা শিক্ষা দূরভাষের যে টোল ফ্রি নম্বর আছে সেখানে ফোন করে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার সাহায্য নেবে, বা তোমাদের অভিভাবকের মাধ্যমে তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের প্রশ্নগুলি উত্তর করবে। এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের উত্তর করার মাধ্যমে তোমরা আগামী মাসে যে ন্যাস পরীক্ষাটি আছে সেই পরীক্ষার প্রশ্নের সঙ্গে তোমরা কিছুটা অভ্যস্ত হয়ে উঠবে। My dear students, I hope that all of you are well. In these trying times of the COVID, I hope that all of you will remain healthy and safe. Under no circumstances, stay out of your houses. Always remain in your house. Do not go out of your house. While doing while solving this MCQ adaptation package, if you feel any problem, call the toll-free number of Bangla Shiksha Durabhashe. The experienced teachers are there to guide you, or else you may contact your teachers from your school with the help of your guardians, so that you can answer this MCQ adaptation package. This MCQ adaptation package is basically a preparatory question for the upcoming NAS that you will face in the month of November. In this session, we will be discussing some sample questions from the MCQ adaptation package for classes 8 and classes 10 for the subject Science. My name is Rudronil Ghosh. I have with me Dr. Dhiman Basu. আমরা প্রথমেই ক্লাস 8-এর কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা আশা করি ইতোমধ্যেই এই প্রশ্নগুলি দেখেছো। বাংলা শিক্ষার পোর্টাল থেকে তোমাদের স্কুলে এই প্রশ্নগুলি ডাউনলোড করে তোমাদের অভিভাবকের মাধ্যমে তোমাদের কাছে প্রশ্নগুলি পৌঁছে গেছে। কয়েকটি প্রশ্ন আমরা উত্তর তোমাদের বলবো না, কিন্তু প্রশ্নগুলো তোমরা কিভাবে করতে পারো সেই হিন্টস আমরা তোমাদেরকে দেব আজকের এই পর্বের আলোচনায়। চলে আসি অষ্টম শ্রেণীর যে বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলনের প্রশ্নপত্রটি তোমাদের হাতে আছে তার 2 নম্বর প্রশ্নে। দেখো এই 2 নম্বর প্রশ্ন কি বলছে। তোমার ঠোঁটের ভেতরের দিক বা গালের পাশের অংশ একটা পরিষ্কার টুথপিকের সাহায্যে তুলে নিয়ে একটা কাঁচের স্লাইডের মাঝখানে টুথপিকের মাথাটা ঘষে নেওয়া হলো। 1 ফোঁটা মিথিলিন ব্লু স্লাইডের ওপর ফেলে কভার স্লিপ চাপা দেওয়া হলো। এবার মাইক্রোস্কোপের নিচে স্লাইডটিকে দেখলে তুমি নিচের কোনটিকে কখনোই দেখতে পাবে না। কি দেওয়া আছে অপশনগুলো দেওয়া আছে কোষ প্রাচীর, কোষ পর্দা, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা খুব ভালো করে খেয়াল করে দেখো যে কোনটিকে তুমি দেখতে পাবে না, এটা একটা খেয়াল করার জায়গা। আর একটা খেয়াল করার জায়গা, তুমি তোমার নিজের ঠোঁটের বা গালের ভেতরের অংশ থেকে চেঁচে নিয়ে কোনো একটি স্লাইড তৈরি করছো, অর্থাৎ তুমি কিন্তু মানুষ, অর্থাৎ এক ধরনের প্রাণী, অর্থাৎ তুমি একটা প্রাণী কোষ দেখছো।
তাহলে এবার তোমরা নিশ্চয়ই এই যে হিংসা তোমাদের দিলাম যে প্রাণী কোষে তাহলে নিচের কোনটিকে দেখতে পাওয়া যায় না, তাহলে এটা বুঝে এবার তোমরা নিচের প্রশ্নটা নিশ্চয়ই উত্তর করতে পারবে। আমরা আসছি এই পরের একটা প্রশ্ন, দেখো যেটি হচ্ছে প্রশ্ন নম্বর 10। এই 10 নম্বর প্রশ্নতে তুমি দেখতে পাচ্ছ যে একটা ছবি দেওয়া আছে। ছবিটা কিসের? ছবিটা বৃক্কের। আর বৃক্কের ওপরে দুটো বৃক্কের ওপর দুটো গ্রন্থি দেখা যাচ্ছে। প্রশ্ন করা হয়েছে যে ওই গ্রন্থিগুলোকে লেবেল করা হয়েছে এ দিয়ে। প্রশ্নটা আছে এ চিহ্নিত গ্রন্থি জোড়ার নাম কি? তাহলে তোমাদের প্রথমেই মনে করতে হবে তাহলে বৃক্কের ঠিক মাথার ওপরে কোন গ্রন্থি থাকে আর যেটা এক জোড়া হয়। এটা বের করতে পারলেই তোমরা কিন্তু উত্তরটা দিতে পারবে। উত্তরে দেখো 4টে অপশান দেওয়া আছে: অ্যাড্রেনাল, থাইরয়েড, অগ্নাশয় আর পিটুইটারি। আমি এরপরে আসছি আমাদের ঠিক এর পরের একটা প্রশ্ন। এই পরের প্রশ্নটা দেখো একটু অন্য ধরনের প্রশ্ন। কেন? দেখো নিচে দুটো পাই চার্ট দেওয়া আছে। পাই চার্টের দেখো এ বি সি ডি 4টে প্রজাতির প্রাণীর কথা বলা আছে। আর একটা পাই চার্ট 2000 সালের, একটা পাই চার্ট 2020 সালের। তোমাদের যেটা করতে হবে, তোমাদেরকে 2000 সাল আর 2020 সাল এই দুটো পাই চার্টের মধ্যে তুলনা করতে হবে। তুলনা করে দেখতে হবে যে আমাদের প্রশ্নটা তার আগে দেখে নিই। প্রশ্নটা বলছে IUCN এর রেড ডেটা লিস্ট অনুযায়ী এই প্রজাতির প্রাণীকে নিজের কোন ক্যাটেগরিতে রাখা যায়? তোমরা পড়েছো বা তোমরা জানো যে IUCN এর রেড ডেটা লিস্টে 9টি ক্যাটেগরি আছে। তাহলে এই যে তোমার 2000 সালে এ প্রজাতির প্রাণীটির যা অস্তিত্ব ছিল, অস্তিত্বর ধরন ছিল, 2020 সালে তার অস্তিত্বের ধরনে কোনো বদল এসেছে কি? সেই বদলটা যা এসেছে সেটাকে অনুযায়ী তাকে নিচের কোন ক্যাটাগরিতে রাখা যায়? ক্যাটাগরিগুলো কি দেওয়া আছে? বিলুপ্ত, সমীক্ষা করা হয়নি, বিপন্ন আর উদ্বেগের কোনো প্রয়োজন নেই। আরেকটা প্রশ্নে আসি। তার মানে তোমরা আগের যেটা আমি বললাম, তাহলে মাথায় রাখতে হবে যে ওর অবস্থান, মানে এ প্রজাতির প্রাণীটির যে অবস্থান, সেই অবস্থান মানে বর্তমান অবস্থান 2020-তে, সেটা অনুযায়ী কিন্তু উত্তরটাকে খুঁজে নিতে হবে। চলে আসছি এবারে আমরা পরের প্রশ্ন, যেটি হচ্ছে 15 নম্বর প্রশ্ন। সেখানে দেখো দুটি বক্তব্য দেওয়া আছে, ভালো করে বক্তব্যটা পড়তে হবে। এই কোষ অঙ্গাণুটি প্রাণী কোষে উপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে অনুপস্থিত। আর বক্তব্য 2 বলছে এই কোষ অঙ্গাণুটি প্রাণী কোষের বিভাজনে অংশগ্রহণ করে। তার মানে তোমাদের আর নিচের প্রশ্নটা কি আছে? নিচের কোন কোষ অঙ্গাণুটির সঙ্গে উপরের বক্তব্য দুটি সম্পর্কিত? অঙ্গাণুগুলোর নাম কি দেওয়া আছে? প্লাস্টিড, লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম। তাহলে এখানে প্রথমেই কিন্তু এই 4টে অঙ্গাণুর মধ্যে তোমাদের খুঁজতে হবে যে কোন অঙ্গাণুটা প্রাণী কোষে আছে কিন্তু উদ্ভিদ কোষে নেই। আর তারপরে তাদের কাজ দেওয়া আছে। তাহলে এই যে কাজটা দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু একটা আন্দাজ পাবে যে এই কাজটা তোমাদের খুঁজে বার করতে হবে যে নিচের 4টে অঙ্গাণুর মধ্যে কোন অঙ্গাণুর কাজ। তাহলে দুটো জায়গাকে তোমরা যদি একসঙ্গে বিশ্লেষণ করতে পারো দুটো বক্তব্যকে, তাহলে তোমরা কিন্তু তোমাদের উত্তরটা খুঁজে পাবে। তাহলে এইভাবেই বাকি প্রশ্নগুলোকেও মাথা খাটিয়ে বুদ্ধি দিয়ে উত্তর করো। Well, first of all, I would discuss some questions that are given in the MCQ adaptation package for class 8 science. Let us take the question number 2. It states that the inside of your cheek or lip is gently scraped with the help of a clean toothpick, and the end of the toothpick is dabbed in the middle of a glass slide. A drop of methylene blue is placed on the slide and covered with a cover slip. Now the slide is observed under a microscope. Find out the one from the following which can never be seen. Please observe this question very carefully. Here, the inside of your cheek or lip is scraped. That means the slide that has been prepared contains some cells from your body. And since you are human, you are a kind of animal. So the cell that is presented in the slide or that can be observed in the cells that can be observed in the slide are obviously animal cells. So now think which one of the following
the following are given here as cell wall, cell membrane, cytoplasma, nucleus. Now you have to find out which one of the following can never be seen in animal cells. So that will be your answer. Try to find out the answer. Now let's go to next question. It is question number 10. Here a picture of your kidneys are given, and just above the kidneys there are two glands. They are marked with A. Now the question is, what is the name of the pair of glands marked A? Now you will have to find out the pair of the glands that are placed or located just above the kidney, and that will be your answer. The options are adrenal, thyroid, pancreas and pituitary. Well, let me go to the next question, that is question number 12. In question number 12, you can see that there are two pie charts, one from year 2000 and another from year 2020. Here A, B, C, D, 4 species of animals are represented in the pie chart, and the question given is, in which of the following category can we place the animals belonging to species A according to red data list of IUCN? The categories are extinct, not evaluated, endangered and least concern. You know that IUCN red data list contains 9 categories, and you have to compare the pie chart from year 2000 with the one from year 2020. And after comparing, you will have to find out the change that has occurred for species A over the year from 2000 to 2020. Then only you will be able to understand in which category would you place species A. Just think of the IUCN red data list that you know. And the last question that we will discussing from class 8 is question number 15. It has two connecting statements, so you will have to read the statements carefully. Statement 1, this cell organelle is present in animal cells but absent in plant cells. Statement 2, this cell organelle takes part in cell division in animal cells. Now the question is, which one of the following cell organelles is related to the two statements given above? The cell organelles are plastid, lysosome, ribosome and centrosome. So first of all, you will have to find out among the 4 which one is present in animal cells but not in plant cells, and then you will have to relate that organelle with the function that is given in the statement 2. If they match, if those two match, then you will understand, then you will know that is your answer. Okay, now I will be going to discuss some questions from class 10 in Bengali, then I will switch over to English. এবারে আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের যে প্রশ্নপত্রটি আছে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে, তার কয়েকটি নমুনা নিয়ে আলোচনা করব। তোমরা কিভাবে প্রশ্নগুলিকে উত্তর করার চেষ্টা করবে সেই সময় তোমাদের কিছু বলবো। দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেখানে কতগুলো বক্তব্য দেওয়া আছে। কিরকম? মায়োপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে মায়োপিয়ার ত্রুটি দূর হয়, হাইপারমেট্রোপিয়ায় বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়, অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়ার ত্রুটি দূর হয়। তারপরে বলা হচ্ছে দৃষ্টির ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলি সঠিক। সেখানে দেখো 1 এবং 2, 2 এবং 3 এরকম নানা রকম অপশান দেওয়া আছে। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এইখানে যে 4টি বক্তব্য আছে তার মানে বুঝতেই পারছো তার মানে দুটি বক্তব্য ঠিক, দুটি বক্তব্য ভুল। তাহলে এমন কোনো অপশান তোমরা কিন্তু বাছবে না যেখানে দেখা যাবে যে এই অপশানের মধ্যে একটা বক্তব্য ঠিক একটা বক্তব্য ভুল। এরকম কোনো অপশান বাছলে কিন্তু চলবে না। তোমাকে এমন অপশানই বাছতে হবে যেখানে দৃষ্টি ত্রুটি সংক্রান্ত দুটি বক্তব্যই ঠিক, সেই অপশানটা কিন্তু ঠিক উত্তর হবে। তোমাদের একটা এখানে হিন্টস দিই, তোমরা দেখো যে এই যে উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে কি মায়োপিয়ার ত্রুটি দূর হয়, এটা নিয়ে একটু চিন্তা করো। বা অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়ার ত্রুটি কি দূর হয়,
তোমরা চিন্তা করো, চিন্তা করলে আমার মনে হয় এরপরে তোমরা উত্তরটা খুঁজে পাবে। আমি চলে আসছি এবারে আরেকটা প্রশ্ন, যেটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো, দুটো বক্তব্য আছে, এখানেও দুটো বক্তব্য দেওয়া আছে। বক্তব্যগুলো ভালো করে পড়তে হবে, কারণ এর যে অপশন, সেই অপশনগুলো কিন্তু একটু অন্য ধরনের দেওয়া আছে। বক্তব্যগুলো কি? জীবদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায়। বক্তব্য 2, জীবেরা অত্যধিক হারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য বাসস্থান সীমিত। তোমাদের তাহলে কি করতে হবে? এই যে দুটো বক্তব্য, এই বক্তব্য দুটো কিন্তু অভিব্যক্তি ডারউইনের মতবাদ এর সঙ্গে সম্পর্কিত। তোমাদের এবারে বুঝতে হবে যে ডারউইনের মতবাদ তোমরা যখন পড়েছো, তখন সেখানে কোনটা পর্যবেক্ষণ আর কোনটা ডারউইনের সিদ্ধান্ত, সেটা তোমাদেরকে বুঝতে হবে। তারপরে তোমরা কিন্তু দেখতে পাবে নিচে অপশনগুলো দেওয়া আছে। আগে এটা চিন্তা করে নেবে যে কোনটা তাহলে পর্যবেক্ষণ, কোনটা সিদ্ধান্ত, আগেরটা না পরেরটা। বক্তব্যগুলো কি আছে অপশানে? বক্তব্য 1 সঠিক, বক্তব্য 2 ভুল, বক্তব্য 2 সঠিক, বক্তব্য 1 ভুল। যদি তোমাদের এটা মনে না হয়, তার মানে নিশ্চয়ই দুটো বক্তব্যই সঠিক। আর দুটো বক্তব্য যদি সঠিক হয়, সেখানে দুটো অপশন আছে। দেখো, বক্তব্য 1 ও বক্তব্য 2 সঠিক, এবং বক্তব্য 2 বক্তব্য 1 এর সঠিক ব্যাখ্যা নয়। আর 4 নম্বর অপশনটা আছে, বক্তব্য 1 ও বক্তব্য 2 সঠিক, এবং বক্তব্য 2 বক্তব্য 1 এর সঠিক ব্যাখ্যা। অর্থাৎ তোমাদের যদি মনে হয় যে দুটো বক্তব্যই সঠিক, তাহলে তোমরা চলে আসবে সি, গ আর ঘ এই অপশানে। তখন তোমাদের এবার বের করতে হবে যে বক্তব্য 2 কি কোনোভাবে বক্তব্য 1 কে সঠিক ব্যাখ্যা দিচ্ছে নাকি দিচ্ছে না। তাহলে তোমরা কিন্তু উত্তরটা খুঁজে পাবে। আবার বলছি, ডারউইনের যে অভিব্যক্তির মতবাদ, সেখানে পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত, এইভাবে কিন্তু ডারউইন তার মতবাদটাকে পেশ করেছিলেন। এটা একটুখানি খেয়াল রাখলে উত্তরটা পেয়ে যাবে। এরপরে আমরা আসছি আরেকটি প্রশ্নে, যে প্রশ্নে দেখো 8 নম্বর প্রশ্ন। নিচে উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছে, 4টি কাজ দেওয়া আছে। অগ্রস্ত প্রকটতা ঘটানো ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করা, মুকুল বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো, আর পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। ভালো করে যদি দেখো, তোমরা খেয়াল করো, তোমরা যে উদ্ভিদ হরমোনগুলোর কথা জেনেছো বা তাদের কাজ সম্বন্ধে জেনেছো, অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, তাদের প্রত্যেকেরই কিছু না কিছু কাজ এখানে দেওয়া আছে। কিন্তু প্রশ্নটা কি করেছে যে এদের মধ্যে কোন দুটি জিবরেলিনের কাজ? তোমাদের কিন্তু খুঁজে বার করতে হবে জিবরেলিনের কাজ কোন দুটি। আমি প্রথম যে প্রশ্নটা তোমাদের বলেছিলাম, যেটি হচ্ছে প্রশ্ন নম্বর তোমার 1, সেখানেও যেমন তোমার 1-এর বেশি উত্তর ঠিক ছিল, এখানেও কিন্তু তাই 1 এবং 2 খুঁজে বার করতে হবে কোন দুটো জিবরেলিনের কাজ, 2 আর 3 নাকি 2 আর 4 নাকি 1 আর 2। এখানেও ওই কথাটাই বলবো যে যে দুটো জিবরেলিনের কাজ, সেই দুটো তোমার উত্তর যে অপশানে আছে সেটাই কিন্তু ঠিক হবে। যেখানে একটা জিবরেলিনের কাজ আছে এবং অন্য হরমোনের কাজ আছে, সেটা কিন্তু ঠিক হবে না। অর্থাৎ পার্শিয়ালি কারেক্ট উত্তর কিন্তু এখানে ঠিক হবে না। শেষ যে প্রশ্নটা আলোচনা করব, সেটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন। এটা একটা খুব মজার প্রশ্ন, এটা একটা তোমাদের শক্তি সংরক্ষণ সংক্রান্ত প্রশ্ন। দেখো, এখানে বক্তব্য দেওয়া আছে কয়েকটা। কি বলা হচ্ছে? স্কুলে ফাঁকা শ্রেণীকক্ষে আলো ও পাখার সুইচ বন্ধ করে রাখা, গ্রীষ্মকালে বাড়ি থেকে বেরোনোর আগে ঘর ঠান্ডা রাখার জন্য পাখা চালিয়ে রেখে যাওয়া, অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো, দিনের বেলা রাস্তার আলো অতি অবশ্যই বন্ধ করে রাখা। এই যে 4টে বক্তব্য আছে, তারপরে প্রশ্নটা দেখো, প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত বক্তব্যগুলি বেছে নাও। তার মানে তোমাদের বাঁচতে হবে যে প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত বক্তব্য কোনটা। শক্তির অপচয়ের সঙ্গে সম্পর্কিত কোনো বক্তব্য নিশ্চয়ই এখানে আছে। তোমরা যেই মাত্র শক্তির অপচয়ের সঙ্গে সম্পর্কিত বক্তব্যটা বের করে ফেলবে, তখনই কিন্তু বুঝতে পারবে বাকি 3টে বক্তব্যই কিন্তু শক্তির সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। এখানেও একই কথা বলবো। অপশানে দেখো না, 1 2 3 দেওয়া আছে, 2 3 4, 2 3 4 তোমার আছে, 1 3 4, 1 2 4। তাহলে এর মধ্যে তোমাদের খুঁজে বার করতে হবে যে শক্তি সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত পয়েন্টগুলো কোন অপশানে আছে, সেটাই তোমাদের ঠিক অপশান। পার্শিয়ালি কারেক্ট অপশান কিন্তু ঠিক নয়। Well, now let me discuss some sample question from the MCQ adaptation package for class 10 of life science. Now let us take question number 1. Here 4 statements are given. The number 1 statement is, in myopia, the image of an object is formed in front of the retina. Spectacles with convex lenses are used for correcting the defect in myopia. In hypermetropia, image of an object is formed behind the
Behind the retina, spectacles with concave lenses are used for correcting the defect in hypermetropia. Now the question is, which of the statements related to defects of vision given above are correct? Now we'll have to find out among the four which of the two statements related to the defects of vision are correct. Now here you can observe that in the options there are multiple, that there are more than one options given in option A, option B, option C and option D. In option A, 1 and 2 is given, in option B, 2 and 3 and so on and so forth. So you will have to choose those, you have to choose the option that contains the two statements, the number of the two statements that is correct and that are related to the defects of vision. Here I will just give you a hint. Just look at these two statements. The statement number 2, spectacles with convex lenses are used for correcting the defect in myopia, and statement number 4, spectacles with concave lenses are used for correcting the defect in hypermetropia. Please look at these two options very carefully. I think then you will get the answer. Okay, now let me go to question number 3. Here also we have given two statements. 1, struggle for existence can be observed among the organisms, and statement 2, prodigality of reproduction in organisms but food availability and space are limited. And here the options are a bit different. Option 1 is statement 1 and statement 1 is correct and statement 2 is wrong. Option B, statement 2 is correct and statement 1 is wrong. Now if you feel that neither of these two options are correct, that means you have you are satisfied that both of these statements are true. Then also you have two options. Option C, both statement 1 and statement 2 are correct and statement 2 is not the correct explanation of statement 1, and option D, both statement 1 and statement 2 are correct and statement 2 is the correct explanation of statement 1. Now observe the statements very carefully. They come from the evolutionary theory that has been proposed by Darwin, and you may recall that the Darwin has proposed his theory in the basis of certain observations and deductions. So first of all, you just try to find out among between these two statements which one is the observation and which one is the deduction. Then find out whether one of them is the explanation of the other or not. Then you will get the answer. Now coming to the third sample, that is question number 8. Here some functions of plant hormones are given below. Number 1, promotes apical dominance and inhibits lateral bud growth. Number 2, breaks seed and bud dormancy. Number 3, promotes lateral bud growth. Number 4, promotes elongation of internodes. Now the question is, which of the two functions among them are attributed to gibberellin? If you are conversant or if you are acquainted with the functions of plant hormones, that is the functions of auxin, gibberellin and cytokinin, then you will find that the functions of the three hormones are mixed in these four statements. But what you will have to do, you will have to find out the two functions among them which are attributed to gibberellin. So you will have to recall all the functions of the three hormones, then only you will have to separate the functions that are attributed to gibberellin. Now coming to the last sample that we will be discussing today, that is question number 12. Here also 4 statements are given. Number 1, switching off the lights and fans in empty classrooms of school in summer months, keeping the fan on in the rooms before leaving the house so that the rooms remain cool. Number 3, increase the use of unconventional sources of energy. And number 4, switching off the street lights positively in the daytime. Now you are asked to choose the statements that are related to conservation of energy in daily life. As you can see from these statements that 3 of the statements are related to conservation of energy and 1 statement is related to misuse of energy.
So you'll have to find out the one statement that is related to the misuse of energy. Then only you will find the three statements that are related to conservation of energy. And here also the options given in option A is 1, 2 and 3, in B 2, 3 and 4, in C 1, 3 and 4, and D 1, 2 and 4. But be very careful while choosing the options, that so that whichever option you choose, all the three statements must be related to conservation of energy in daily life. Then only you will get the answer. I hope you will try to answer the other questions by thinking cleverly and applying your knowledge. Now I will ask Dr. Dhiman Basu to discuss some of the questions from the MCQ adaptation package for class 10 from physical science. Class 8 also. দেখো আমরা প্রথমে বাংলায় বলি। দেখো একটা প্রশ্ন আছে, একটা পাত্রের জলে একটা বড় কাঠের টুকরো স্থির হয়ে ভাসছে, কিন্তু একটা লোহার পেরেক দিতে সেটা জলে ডুবে গেল। এবার চারটে বিবৃতি তোমাকে বুঝতে হবে যে কোনটা ঠিক। বিবৃতিগুলো সংক্ষেপে বলা যাক। ভেসে থাকা কাঠের টুকরোর ওজন ও তার উপর ক্রিয়াশীল প্লবতার মান সমান। ভেসে থাকা কাঠের টুকরোর ওজনের চেয়ে তার উপর ক্রিয়াশীল প্লবতার মান বেশি। ডুবে যাওয়া লোহার পেরেকের ওজন তার উপর ক্রিয়াশীল প্লবতার মানের চেয়ে কম। লোহার পেরেক ডুবে গেছে কারণ তার উপর জল কোনো ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করেনি। আমরা এখানে একটা জিনিস দেখতে চেয়েছি যে তোমরা কতগুলো জিনিস খেয়াল করেছো কিনা, যে যখন কোনো বস্তু ভাসছে, তখন স্থির হয়ে ভাসছে তখন তার উপর নিশ্চয়ই মোট ক্রিয়াশীল বল শূন্য। মোট ক্রিয়াশীল বল শূন্য না থাকলে এই সাম্য অবস্থাটা আসতে পারতো না। তাহলে এই যে চারটে অপশন রয়েছে, এই চারটে অপশনের মধ্যে দেখো ভেবে যে কোন ক্ষেত্রে সাম্যাবস্থাটা আসতে পারে যাতে মোট ক্রিয়াশীল বলটা শূন্য হয়েছে, তাহলে তোমরা উত্তরটা খুঁজে পাবে। এবং এখানে কিন্তু স্বাভাবিকভাবে যেটা দেখলেই মনে হয় এটা উত্তর, হয়তো সেটা উত্তর নয়, এটা একটু তলিয়ে ভাবতে হবে। আমি তোমাদের হিন্ট দিয়ে দিয়েছি যে ভেবে দেখো কোন ক্ষেত্রে স্থির হয়ে থাকা ভাসন্ত বস্তুর উপরে মোট ক্রিয়াশীল বলটা শূন্য হচ্ছে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসছি। কোন পদার্থের আপেক্ষিক তাপ সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি ঠিক নয়? মাইন্ড দিস, ঠিক নয়। উপাদানের প্রকৃতির ওপর আপেক্ষিক তাপের মান নির্ভর করে। 2, তাপের এককের সংজ্ঞা কিভাবে দেওয়া হচ্ছে তার উপরে আপেক্ষিক তাপের মান নির্ভর করে। 3, তাপের এককের সংজ্ঞা কিভাবে দেওয়া হচ্ছে তার উপর আপেক্ষিক তাপের মান নির্ভর করে না। এবং 4, আপেক্ষিক তাপের মান একক হলো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তো এখানে বলা হয়েছে কোন বিবৃতিটি ঠিক নয়, তার মানে নিশ্চয়ই চারটের মধ্যে তো একটি ঠিক হবে, তাহলে বাকিগুলো নিশ্চয়ই ঠিক বিবৃতি, তা না হলে তো এরকম প্রশ্ন হতে পারে না। তাহলে দেখো এর মধ্যে কোনগুলো তোমার মনে হচ্ছে যে সত্যি এগুলো প্রযোজ্য। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যে কোনো কোনো ক্ষেত্রে যেটা আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেটা ঠিক উত্তর নাও হতে পারে। ভালো করে পড়ে দেখো, আমি একটা হিন্ট দিচ্ছি তোমাদের, আপেক্ষিক তাপের নামের মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। অর্থাৎ আপেক্ষিক তাপ কোনো পদার্থের যে সংখ্যাটা আমরা বলি যে কোনো একটা পদার্থের আপেক্ষিক তাপ হচ্ছে এত ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, সেই মানটা, সাংখ্য মানটা কিন্তু পরম বা অ্যাবসলিউট নয়, এর মধ্যে একটা রিলেটিভ বা আপেক্ষিক কারোর তুলনায় কিছু এরকম একটা জিনিস লুকিয়ে আছে। কাজে সেইখান থেকে ভাবার চেষ্টা করে দেখো যে আপেক্ষিক তাপের কোন সম্বন্ধে বলা কোন তথ্যটা বা কোন বিবৃতিটা ঠিক নয় আর কোনগুলোই বা ঠিক। আচ্ছা, so now I'll switch over to English. The first question goes like this: in a vessel, a large block of wood is floating while an iron nail submerged. In this case, the statement that is true is, the options are: the weight of the wooden block is equal to the buoyant force acting on it. The weight of the wooden block is less than the buoyant force acting on it. The weight of the submerged iron nail is less than the buoyant force acting on it. And the fourth option goes like this: the iron nail submerged because water did not exert any upward force on it. Now, here
I'll give you some hint about the possible answer. First thing, go for this. If a body is floating steadily in a liquid, the total force acting on it must be zero, otherwise it would have accelerated. If the body is not undergoing any acceleration, then the total force should be zero upon it. Now examine the four statements to see where this condition is fulfilled, and you'll get the answer. And beware, there is a trap, because there is a statement that is compatible with your intuitive thinking, but that's not true. So be careful to choose the correct answer. The next one goes like this: which statement is not true about the specific heat of a substance? The magnitude of specific heat depends on the nature of the substance. The magnitude of specific heat depends on how the unit for measuring heat is defined. The magnitude of specific heat doesn't depend on how the unit for measuring heat is defined. And the fourth option is the unit of specific heat is calorie per gram degree Celsius. Now we have been asked to find out the answer which is not correct. So there must be three options that are correct and only one option which is wrong, and you'll have to identify the wrong one. So I'll give you one hint. The name specific heat says you something about the very nature of the quantity. It depends, whatever value you are using in your numerical problems depends on how you define the specific heat of water, and therefore it's relative. So try to find out the aspect in these four options, and you'll get your answer. Thank you. Now I'll switch over to the questions for class 10. দেখো এখানে ক্লাস 10 এর একটা প্রশ্নে দেখো এখানে লেখা আছে যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 1.5, তার গ্রাম আণবিক গুরুত্ব হলো বলে চারটে অপশন আছে: 3 গ্রাম পার মোল, 6 গ্রাম পার মোল, 32 গ্রাম পার মোল, 4 গ্রাম পার মোল। এইখানে একটা জিনিস আমরা দেখতে চেয়েছি, যে দেখো সেটা তোমরা খুব ইন্টারেস্টিং। আমাদের তো একটা ফর্মুলা আছে, তাই না, যে m = 2d। তো m = 2d তে যদি আমরা কোনো বাষ্প ঘনত্বকে ব্যবহার করে আণবিক ওজনটা বার করতে চাই, তাহলে আমাদের একটা কিন্তু একটা কোয়ালিফিকেশন লাগে যে বাষ্প ঘনত্বটা কার সাপেক্ষে বার করা হচ্ছে, তাই না? বাষ্প ঘনত্বটা কার সাপেক্ষে বার করা হচ্ছে বলে তুমি বইতে পড়ে এসেছো, আর এখানে বাষ্প ঘনত্বটা কার সাপেক্ষে বলা হচ্ছে, দুটো কি এক আছে? দুটো যদি এক না থাকে, তাহলে তোমাকে একজনের সাপেক্ষে আরেকজন কতটা ভারী বার করতে হবে। তাহলে সেইভাবে দেখো ভেবে ব্যাপারটা কি হয়। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় গলিত অবস্থার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে বলে চারটে অপশন: ইলেকট্রন, শুধু ক্যাটায়ন, শুধু অ্যানায়ন, ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই। এখানে একটা জিনিস তোমরা জানো যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন আর তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের প্রকৃতিটা ঠিক এক নয়, মেকানিজমটা বা উপায়টা ঠিক এক নয়। এবং প্রশ্নটা সেইখান থেকেই করা হয়েছে যে যাতে তোমরা সেটা আইডেন্টিফাই করতে পারো যে পদার্থের কঠিন একটা পরিবাহী অবস্থায় যেভাবে তড়িৎ পরিবাহিত হয় আর যেভাবে তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেটা তফাৎটা কোনখানে। একটা কথা আমি হিন্ট তোমাদের দিতে পারি যে তড়িৎ পরিবহন তাতে অতি অবশ্যই কোনো আধানযুক্ত কণার চলাচল হতে হবে। তো এবার আধানযুক্ত কণা বললে আমাদের কি মনে পড়ে, সেখান থেকে ভেবে দেখো। 3 রকম আধানযুক্ত কণার কথা বলা আছে। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো যে পুরো সার্কিটটা বা বর্তনীতে বিদ্যুৎ যাওয়ার অর্থটা হচ্ছে নিশ্চয়ই দুটো তড়িৎদ্বারে একটা জারণ একটা বিজারণ ঘটছে, এবং জারণ বিজারণে কারা সংশ্লিষ্ট সেটা ভাবলেই তোমরা পুরো উত্তরটা খুঁজে পাবে। আচ্ছা, এবার আমি ইংলিশে বলবো। প্রথমে আমি যে 10 প্রশ্নটা নিচ্ছি সেটা হচ্ছে এরকম। Yes, the question is, vapor density of a gas with respect to oxygen is 1.5. The molar mass of the gas is
3 gram per mole, 6 gram per mole, 32 gram per mole, and 48 gram per mole. Now, all of you are familiar with the concept of vapor density. Vapor density, in your book you have read that vapor density, when it is multiplied by a factor of 2, it gives you the molecular weight, which is not molar mass. Molecular weight is dimensionless. So you should identify the important concept about vapor density, because the question stands on that difference. Here we have given you the vapor density of the gas with respect to oxygen, and in your book you have seen it, the vapor density expressed in terms of hydrogen. So try to find out how much heavier the oxygen gas is with respect to hydrogen, and you will find the answer. The next question goes like this: during electrolysis of molten sodium chloride, electricity is carried through the electrolytes by electrons, only the cations, only the anions, both cations and anions. All of us know that there is a basic difference between the passage of electricity through a metallic conductor and an electrolyte. And you also know one more thing, that in order for electricity to pass through a piece of matter, some charged particle must be involved. Your hint is this: think in terms of the processes going on in an electrolytic cell. What happens at the cathode, what happens at the anode, and what transfer of what actually constitutes current in the external circuit, and you'll be able to find out the correct answers. We have given you 3 types of charge carriers here. One is electron, another is the cations, and the other one is anions. So please try to think in terms of the entire process, and that will give you the answer. Thank you. থ্যাংক ইউ ধীমান স্যার। আমরা তোমাদের সঙ্গে বেশ কয়েকটি প্রশ্ন ক্লাস 8 এবং 10 আলোচনা করলাম। আশা করি তোমরা এই প্রশ্নগুলোর সাহায্যে তোমরা এই যে হিন্টসগুলো আমরা দিলাম তার সাহায্যে তোমরা প্রশ্নগুলোর উত্তর করতে পারবে, এবং আসন্ন যে ম্যাথস পরীক্ষা তাতে তোমরা সফল হবে। We have discussed some sample questions given in the Instagram adaptation package for classes 8 and 10 for the subject science. We hope that you will be able to answer the questions with the hints that we have provided to you, or the guidance that we have provided to you to answer the questions, and we will be using your intelligence, using your knowledge, apply your knowledge to answer these questions, and wish you all the best for the upcoming National Achievement Survey that is coming up in the month of November 2021. Thank you. Thank you. Bye.